ওমানের সাথে হরমুজ প্রণালীর নতুন শিপিং লেন বা সমুদ্র পথ নির্ধারণ নিয়ে চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এটি অবিলম্বে হরমুজ খুলে দেওয়ার ইঙ্গিত নয় বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। শনিবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি জানান, ওয়াশিংটনের সাথে বর্তমানে তেহরানের কোনো আলোচনা হচ্ছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল তথ্য আদান প্রদান অব্যাহত রয়েছে। বর্তমানে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা চলছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল বার্তা আদান প্রদান হচ্ছে। এটাকে আলোচনা বলা চলে না, তবে তারা আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছেন। সমঝোতা স্মারক চুক্তির লঙ্ঘন বন্ধ ও ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত নতুন করে আলোচনা শুরুর কোনো সম্ভাবনা নেই। তেহরানের মতে হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়াটাও নির্ভর করছে ইরানের এসব শর্তের ওপর। আরাকচি জানান, তেহরান মাস্কাটের আলোচনার চূড়ান্ত পর্যায়ে বিশেষজ্ঞরা এখন নতুন শিপিং লেনের মানচিত্র তৈরির কাজ করছেন। ইরান ওমানের চুক্তি চূড়ান্ত হলেও তেহরানের শর্তগুলো ওয়াশিংটন মেনে নিলেই কেবল এটি উন্মুক্ত হবে বলে পুনর্ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরাকচির দাবি, সময়ের বাস্তবতায় এই প্রণালীর শিপিং লেন পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে। কারিগরি ও আইনি চুক্তি সাম্প্রতিক যুদ্ধ বুঝিয়ে দিয়েছে যে 1968 সালে নির্ধারণ করা পথগুলো পরিবর্তন করা প্রয়োজন। আমাদের বিশেষজ্ঞরা ওমানের সাথে কাজ করছেন। নতুন পথ নির্দিষ্ট হওয়ার পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হলেই কেবল সেগুলো ব্যবহার করা হবে। গেল 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান এই রুটে কঠোর অবরোধ আরোপ করে তেহরান। বিপরীতে ইরানি বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করে ওয়াশিংটন। ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হওয়ার পর এটি উন্মুক্ত করার ঘোষণা দেয়া হলেও পরবর্তী সংঘাতে তা আবারও বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ওমানের সাথে ইরানের চুক্তিটি আঞ্চলিক সংকট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বোর্ড অব পিস সমর্থিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের 15 দফার রোডম্যাপ বাস্তবায়নে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত এই পিস রোডম্যাপ বাস্তবায়নে হামাস সম্মত হয়ে চুক্তি মেনে চলার অঙ্গীকার করলেও তা সরাসরি খারিজ করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার মন্ত্রিসভার বৈঠক থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যানের ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমি আবারও স্পষ্ট করে বলছি, 15 দফার এই নথিটি ইসরায়েল প্রত্যাখ্যান করছে। হামাস সম্পূর্ণ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা থেকে 1 ইঞ্চিও সরবে না। আমাদের শর্ত খুব সোজা, ভারী বা হালকা যাই হোক, সব ধরনের অস্ত্র তাদের ছাড়তে হবে। আমরা লোক দেখানো নয়, বাস্তব ও কার্যকর নিরস্ত্রীকরণ দেখতে চাই। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সহ উগ্র ডানপন্থী নেতারা নেতানিয়াহুর এই ঘোষণায় ভূয়সী প্রশংসা করেন। এ সময় নিজেদের প্রধান মিত্র তথা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াতে হলেও তা করবেন বলে দম্ভোক্তি করেন নেতানিয়াহু। যারা আমাদের উপদেশ দেন তাদের মতো নয়, বরং ইসরায়েলের নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন আমরা ঠিক তাই করছি। এমনকি প্রয়োজনে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধেও নিজেদের অবস্থানে কিভাবে অনড় থাকতে হয় তা আমাদের জানা আছে এবং তা আমরা পারি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, তিনি তেল আবিবের মহান বন্ধু। একই সাথে আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতার প্রশংসা করলেও নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন, গাজা কিংবা ওয়েস্ট ব্যাংকে কোনো স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র তিনি গড়ে উঠতে দেবেন না। নেতানিয়াহুর এই কঠোর অবস্থানের মুখে ক্ষোভ প্রকাশ করেছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কায়রোতে হওয়া সমঝোতা অনুযায়ী পদক্ষেপ নেয়ার বদলে ইসরায়েল সরকার গাজায় হামলা অব্যাহত রাখায় ওয়াশিংটন ও মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ দাবি করেছে তারা। এদিকে প্রকাশ্যে নেতানিয়াহুর হুমকি সত্ত্বেও গাজার রাফাহ সীমান্তে পিস বোর্ডকে অবকাঠামোগত কাজ শুরুর গোপন অনুমতি দিয়েছে তেল আবিব, এমনটাই দাবি করেছে ইসরায়েলি আর্মি রেডিও। তবে সামরিক বাহিনী চালিত গণমাধ্যমটির প্রতিবেদন অস্বীকার করেছে নেতানিয়াহুর কার্যালয়। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় দাবি করে, রাফার ওই এলাকায় ইউনাইটেড আরব আমিরাত পরিচালিত এক প্রকল্পের অংশ হিসেবে কাজটি কয়েক মাস আগেই শুরু হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং আগামী নির্বাচনকে ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা মেনে না নেয়ার জন্য নেতানিয়াহুর ওপর তার নিজ জোটের ডানপন্থী শরিকদের চাপ বাড়ছে।
এই রাজনৈতিক টানাপোড়েনের ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীর কাজ আরও জটিল হয়ে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রুশ হামলা ঠেকাতে এবার পাল্টা জবাব দিতে ড্রোন প্রযুক্তিতেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে ইউক্রেন। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, কিয়েভের সফল অভিযানে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ট্রিলিয়ন রুবলের ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কোকে রক্ষা করতে তারা সারা দেশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে এনে 3 স্তরের বলয় তৈরি করেছে। তবুও আমরা সেই প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে সফল হামলা চালাচ্ছি। আমাদের ড্রোন হামলায় তাদের জ্বালানি খাতের যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য ট্রিলিয়ন রুবল। জেলেনস্কির এই দাবির মধ্যেই ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তাণ্ডব চালিয়েছে রুশ বাহিনী। উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত 2 জন নিহত এবং শিশুসহ প্রায় 30 জন আহত হয়েছেন। আমি আর আমার স্ত্রী এই ঘরের ভেতরেই ঘুমাচ্ছিলাম। আমার রুমের বারান্দা আর জানালা উড়ে গেছে। আমরা দুজন অলৌকিকভাবে বেঁচে গেছি। অন্যদিকে বন্দরনগরী ওডেসায় হামলা চালিয়ে বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে রাশিয়া। কিয়েভের পাল্টা জবাবে সীমান্ত শহর বেলগোরোদে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে অন্তত 5 জন নিহত হওয়ার দাবি করেছে বেলগোরোদ আঞ্চলিক কর্তৃপক্ষ। কূটনৈতিক আলোচনার পথ রুদ্ধ থাকায় যুদ্ধের গতি কেবল পাল্টাপাল্টি ধ্বংসলীলাতেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। বসনিয়ার ঐতিহাসিক ইয়াইচে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় 72 ফুট উঁচু বিখ্যাত প্লিবা ঝর্ণা। এই ঝর্ণার উপর থেকেই নদীতে একের পর এক রোমাঞ্চকর লাফ দিচ্ছেন সাহসী ডাইভাররা। আন্তর্জাতিক ওয়াটারফল জাম্পিং প্রতিযোগিতায় অংশ নিতে জমায়েত হন সেরা সব অ্যাথলেট। প্লিভা নদী ও বরবাস নদীর মিলনস্থলে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে প্রতি বছরের মতো এবারও ভিড় জমান হাজারো দর্শক। তীব্র গরম থেকে বাঁচতে ও রোমাঞ্চকর পারফরমেন্স সরাসরি উপভোগ করতে প্রাকৃতিক এই স্পটটি বেছে নেন পর্যটকরা। ইউরোপের বড় একটি অংশ যখন দাবদাহে জ্বলছে, তখন প্লিভা ও বরবাস নদীর মিলনস্থলের এই ঝর্ণা প্রাঙ্গণে মনোরম পরিবেশ বিরাজ করছে। এই প্রাকৃতিক শীতলতা উপভোগের পাশাপাশি শহরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য দেখতে বহু পর্যটক এখানে এসেছেন। প্রতিযোগীদের কঠিন টাইমিং ও ডাইভিং কৌশলের ওপর ভিত্তি করে নম্বর প্রদান করেন বিচারকরা। তীব্র লড়াই শেষে এবারের আসনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বসনিয়ান ডাইভার ইগোর আর্সেনিক। ডাইভিং এর জন্য এটি পৃথিবীর অন্যতম সুন্দর ও অনন্য একটি মঞ্চ। আমাদের পেছনে প্রবাহমান এই ঝর্ণা আর রাজকীয় শহরের ঐতিহ্যবাহী পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। আন্তরিক অভ্যর্থনার জন্য সবাইকে ধন্যবাদ। সাহসিকতার পাশাপাশি ডাইভারদের নিখুঁত শারীরিক ভারসাম্য প্রকৃতির সাথে অ্যাডভেঞ্চারের এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। ক্রমাগত বিমান হামলা আর যুদ্ধের উত্তাপের মাঝে একটুখানি স্বস্তির ছোঁয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে হাজারো মানুষের সমাগমে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ও গানের উৎসব ভিড়ি। বর্ণিল পোশাক পরিধান করে ঐতিহ্যবাহী গান আর থিয়েটার পরিবেশনা উপভোগ করেন নগরবাসী। মঞ্চে জনপ্রিয় সঙ্গীত দল ওকেয়ান এলজির পারফরমেন্স চলাকালীন আকাশে ভেসে ওঠে জোড়া রংধনু, যা উৎসবে যোগ করে এক রূপকথাসম পরিবেশ। ব্যান্ডের প্রধান গায়ক সিয়াতোস্লাভ বাকোচুক বলেন, তাদের এই আয়োজন প্রমাণ করে যে ইউক্রেনিয়ানরা শুধু রুখে দাঁড়াতেই জানে না, নতুন করে সৃষ্টি করতেও প্রস্তুত। It shows that we are not only resilient, but we are also creative. We are also ready to create and to build. Both. We are ready to defend, we are ready to fight, but also to build and to create. উৎসবে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন ফ্রন্টলাইন থেকে আসা সেনা, স্বাস্থ্যকর্মী ও আহত যোদ্ধারা। যুদ্ধের কারণে আমরা যা কিছু হারানোর ঝুঁকিতে আছি, এসব আয়োজন তা কিছুটা হলেও ভুলিয়ে দেয়। সাধারণ মানুষের সাথে মেলামেশা, নাচ গান আর বন্ধুদের সাথে সময় কাটানো আমাদের সাধারণ জীবনের স্বাভাবিক আমেজ ফিরিয়ে দেয়। ইউক্রেনিয়ান লোকগাথায় স্বর্গের নাম অনুসারে আয়োজিত এই উৎসব দেশটির স্বাধীনতা, আত্মপ্রকাশ ও জাতীয় পরিচয়ের নতুন এক প্রতীক হয়ে উঠেছে। শত প্রতিকূলতার মাঝেও জীবনকে ইতিবাচকভাবে উপভোগ করার প্রেরণা যোগাচ্ছে এই আয়োজন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।